গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে এসেছি কিছু এমসিকিউ নিয়ে, বেসিক ইকোনমিক্স কোয়েশ্চেন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সালে এসেছে এবং আমাদের আসন্ন যে পরীক্ষা সিভিল সার্ভিস সেখানে খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা সেই কোয়েশ্চেন্সগুলো আমরা আজকে অ্যানালিসিস করব। তোমরা দেখতে থাকবে, বেলটাতে রিং করে রাখবে যাতে আমার ক্লাস গেলেই তোমরা জানতে পারো, এবং ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নাম্বার ওয়ান, India has experienced persistent and high food inflation in the recent past. What could be the reasons? 2011 সালে এটা এসেছিল সিভিল সার্ভিসে মেন্স। তো আমরা যেটা দেখব যে ইন্ডিয়া হ্যাজ এক্সপিরিয়েন্স পারসিস্টেন্ট অ্যান্ড হাই ফুড ইনফ্লেশন ইন দ্য রিসেন্ট পাস্ট, অতি সম্প্রতি। কারণ কি? ডিউ টু এ গ্র্যাজুয়াল সুইচ ওভার টু কাল্টিভেশন অফ কমার্শিয়াল ক্রপস, the area under the cultivation of food grains has steadily decreased in the last 5 years by about 30%. As a consequence of increasing incomes, the consumption pattern of the percentage of people have undergone a significant change. Food supply chain has structural constraints. তাহলে কোন কোন কারণ? অর্থাৎ আমাদের গ্র্যাজুয়াল ধীরে ধীরে সুইচ ওভার হচ্ছে খাদ্য থেকে আমরা বাণিজ্যিক শস্যতে চলে গেছি, তারপরে খাদ্যশস্য উৎপাদন কমে গেছে 30%-এর মতো লাস্ট 5 ইয়ার্স, না আমাদের কনজাম্পশন প্যাটার্ন যেটা যেটা চেঞ্জ হচ্ছে আমাদের ইনকাম বাড়ার ফলে, না ফুড সাপ্লাই চেইন হ্যাজ স্ট্রাকচারাল কনস্ট্রেন্ট। তাহলে আমরা এখানে আমাদের অপশন দেওয়া আছে 1 and 2, 2 and 3, 1 and 3, 1, 2, 3। তাহলে আমরা অবশ্যই যেটা দেখতে পাবো যে আমরা বিগত বছরগুলোতে অতীতে আমরা যেটা দেখতে পাবো অবশ্যই যে আমরা ধীরে ধীরে আমরা কিন্তু কমার্শিয়াল ক্রপ অনেক বেশি করে উৎপাদনের দিকে যাচ্ছি। অর্থাৎ পাট, তুলো, রাবার, চা, সেই জায়গাগুলো। As a consequence of increasing income, the consumption pattern of the percent of people have undergone a significant change. The food supply chain has structural constraint. অবশ্যই আমাদের মজুদদার যারা মজুদ করে, হোর্ডিং করে, তাহলে সেখানে বা আমাদের গণপরিবহন ব্যবস্থা, আমাদের রোড ট্রান্সপোর্ট, আমাদের রেল ট্রান্সপোর্ট, এইগুলো সঠিকভাবে অর্থাৎ এর ইনডিভিজিবিলিটির জন্য আমরা কিন্তু সঠিক সময় এই খাদ্যশস্য পাই না। তাহলে অবশ্যই এখানে যেটা হবে যে 1, 2 এবং 3 তিনটেই হবে, অর্থাৎ এখানে আনসার হবে ডি। Which one of the following statements appropriately describe the final fiscal stimulus? What is fiscal stimulus? Fiscal stimulus মানে সরকারের প্যাকেজ, গভর্নমেন্টের খরচ, ট্যাক্স রিডিউস করে। It is the massive investment by the government in manufacturing sector to ensure the supply of goods to meet demand surge caused by the economic growth. It is an intense affirmative action of the government to boost economic activity in the country. It is government's intensive action on financial institutions to ensure disbursement of loans to agriculture and allied sectors to promote greater food production and contain food inflation. It is an extreme affirmative action by the government to pursue its policy of financial inclusion. তাহলে ফিসকাল পলিসি মানে গভর্নমেন্ট পার্ট। তাহলে ফিসকাল ফিনান্সিয়াল ইনক্লুশন গভর্নমেন্ট পলিসি, সেটা ব্যাংকের অধীনে। এখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এটা মনিটারি পলিসির মধ্যে। It is an intense affirmative action of the government to boost economic activity in the country. It is a massive investment by the government in manufacturing sector to ensure the supply of goods to meet demand surge caused by the rapid economic growth. তাহলে র্যাপিড ইকোনমিক গ্রোথে কিন্তু আমার ফিসকাল স্টিমুলাস লাগবে না।
ফিসকাল স্টিমুলাস মানে সরকার সাহায্য করবে, তাহলে সেখানে আমার ডিমান্ড বাড়ছে, ন্যাচারালি সেখানে আমার ইনভেস্টমেন্ট হবে, কারণ ইকোনমিক গ্রোথ হবে। ইট ইজ অ্যান ইন্টেন্স অ্যাফার্মেটিভ অ্যাকশন। তাহলে ফিসকাল স্টিমুলাসটা দরকার পড়ে যখন মন্দা, তাহলে এইটা একটা মানে সদর্থক পদক্ষেপ সরকারের ইকোনমিক অ্যাক্টিভিটিকে বাড়াতে হয়, তার জন্য ফিসকাল স্টিমুলাস। তাহলে এখানে আনসার হবে বি, এ হবে না, সি হবে না, ডি হবে না। কারণ ফিসকাল স্টিমুলাসটা আমার লাগবে যখন দেশটা মন্দাতে রয়েছে, সেই সময়, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিকে বাড়ানোর জন্য, তার জন্য স্টিমুলাস। তাহলে এটা হচ্ছে বি আনসার। Consider the following actions which the government can take: devaluing the domestic currency, reduction in the export subsidy, adopting suitable policies which attract greater FDI and more funds from FIIs. Which of the above actions can help in reducing current account deficit? Current account deficit মানে আমাদের যে চলতি খাত, অর্থাৎ যেটা সারা বছর হয় এক্সপোর্ট ইম্পোর্ট এবং আমাদের সার্ভিস, যে সার্ভিসের যে আমাদের আদান প্রদান, সেই জায়গা থেকে। তাহলে আমরা রিডিউসিং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কম, আমরা যদি ডিভ্যালুইং করি ডোমেস্টিক কারেন্সি, তাহলে আমাদের দেশের দ্রব্য সস্তা হবে বিদেশের দ্রব্যের চাইতে, তার ফলে আমাদের এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা থাকে, ইম্পোর্ট কমার সম্ভাবনা থাকে। তাহলে এটা একটা ওয়ে আউট। রিডাকশন ইন দ্য এক্সপোর্ট সাবসিডি, তাহলে এক্সপোর্টকে বাড়ানোর জন্য আমরা এক্সপোর্ট যে সাবসিডি দিই, তাহলে এক্সপোর্ট সাবসিডি কিন্তু গভর্নমেন্টের বাজেট থেকে আসে। অ্যাডপ্টিং সুটেবল পলিসিস হুইচ অ্যাট্রাক্ট গ্রেটার এফডিআই অ্যান্ড মোর ফান্ড ফ্রম এফআইআই, তাহলে এফডিআই এবং এফআইআই এরা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এদেরকে আমরা ইনক্লুড করি ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে আমরা এখানে যেটা দেখব যে ডিভ্যালুইং দ্য ডোমেস্টিক কারেন্সি অবশ্যই, এবং রিডাকশন ইন দ্য এক্সপোর্ট সাবসিডি। তাহলে আমরা যদি এক্সপোর্ট সাবসিডিকে যদি কমাই, তাহলে আমাদের একটা সারপ্লাস থাকবে। আমরা যদি ডিভ্যালু করি, তাহলে আমাদের এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট কমার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে আনসার হবে 1 and 2. A rapid increase in the rate of inflation is sometimes attributed to the base effect. What is the base effect? It is the impact of drastic deficiency in supply due to failure of crops. It is the impact of surge in demand due to rapid economic growth. It is the impact of price levels of previous year on the calculation of inflation rate. None of the statement A, B and C given above is correct in this context. তাহলে আমাদের বেস ইফেক্ট মানে আমরা যখন ইনফ্লেশন মাপি প্রিভিয়াস ইয়ার আর কারেন্ট ইয়ারের মধ্যে তুলনা করি, তাহলে প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে আমার কাছে বেস ইয়ার, আর কারেন্ট ইয়ার হচ্ছে কারেন্ট ইয়ার। দেখা যায় যদি প্রিভিয়াস ইয়ারের প্রাইস লেভেলটা যদি বেশি হয়, ধরা যাক আমরা ধরলাম 2015-16, 2015-16 প্রাইস লেভেল আর 2016 প্রাইস লেভেল। ধরা যাক 2015-তে প্রাইস লেভেল 110, 16তে প্রাইস লেভেল বেড়ে হলো 120, 110, 120। আমি আবার একটা দুটো বছর নিলাম 17-18, ধরো 17-18তে প্রাইস লেভেল 180, 18তে 190। এবার তোমরা যদি ক্যালকুলেশন করো ইনফ্লেশন, অর্থাৎ 15 সাপেক্ষে 16, 17 সাপেক্ষে 18, যেহেতু 2015-তে আমরা বললাম বেস লেভেল প্রাইসটা হচ্ছে 110 আর 2016-তে 120, তাহলে এখানে আমরা ইনফ্লেশনটা মাপলে বেশি পাবো। যখন আমরা দেখব 17-18, 17-তে 180, 18-তে 190, অর্থাৎ এখানেও 10 চেঞ্জ, কিন্তু এখানে ইনফ্লেশন কমবে। তার কারণ আমাদের যে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এখানে বেস ইয়ার 2017, সেখানে আমাদের প্রাইস লেভেল 180 অনেক বেশি। তাহলে আমাদের এইটাকে বলা হয় বেস ইফেক্ট। বেস ইফেক্ট মানে প্রাইস লেভেল অফ প্রিভিয়াস ইয়ার এর একটা ইম্প্যাক্ট থাকে ইনফ্লেশনের উপর। তোমরা নিজেরা ঘরে ক্যালকুলেশন করে দেখে নেবে।
যে তুমি ধরবে 15-16 বা 2000-2001 আর ধরবে 2019-2020, তাহলে তুমি এখানে ধরবে প্রথমটাতে ধরবে যে 2015-তে 110, 2016-তে 120, 10, আর পরেরটাতে ধরবে, উদাহরণটাতে ধরবে 180-190 ধরে ক্যালকুলেশন করো, দেখো তুমি বুঝতে পারবে যে ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলে এই প্রাইস প্রিভিয়াস প্রাইস। তাহলে এখানে আনসার হবে সি। Why is the offering of teaser loans by commercial banks a cause of economic concern? টিজার লোন মানে হচ্ছে তোমাকে ওই যেমন দেখবে জিও করেছিল কি, প্রথমে কোনো টক টাইমে কোনো পয়সা লাগবে না, যত কিছু তুমি টক, আনলিমিটেড নেট যত কিছু করো। এখন কি হয়েছে, এখন এদের সংজ্ঞায় দাঁড়িয়ে গেছে 30 দিনে আর 1 মাস নয়, এখন 28 দিনে 1 মাস হয়, 24 দিনে 1 মাস হয় কোথাও কোথাও, এবং ওরা সবের উপর প্রাইস বসিয়ে দিয়েছে। তাহলে আগে তোমাকে লোভ দেখিয়ে ঢোকালো, তারপরে বাড়িয়ে দিল চার্জ, একে বলা হয় টিজ করা, টিজার। ব্যাংক এটা করে, ব্যাংক তোমাকে প্রথমে সুযোগ সুবিধা দেবো বলে বললো নাও লোন নাও, লোন নেওয়ার পর 1 বছরের মাথায় দেখা গেল তোমার লোনের চার্জ ইন্টারেস্ট বেড়ে গেছে। The teaser loans are considered to be an aspect of subprime lending and banks may be exposed to risk of defaulters in future. In India, the teaser loans are mostly given to inexperienced entrepreneurs to set up manufacturing or export units. Which of the statements given above is correct? তাহলে টিজার লোন কোন ক্ষেত্রে কারেক্ট, ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলবো যে দুটো ক্ষেত্রে আমাদের টিজার লোনটা কারেক্ট, অর্থাৎ আমাদের টিজার লোনটা দেওয়া হবে সাবপ্রাইম লেন্ডিং, মানে এখানে আমি লোন আমার নিজের অ্যাসেট বাড়ানোর জন্য আমি ডেকে ডেকে লোন দেবো, তার হয়তো নেই কিন্তু সে হয়তো সেখানে রিস্ক রয়ে গেছে। আর দ্বিতীয়টা হচ্ছে ইনএক্সপিরিয়েন্স, যাদের এই ধরনের অভিজ্ঞতা নেই, আচ্ছা কম সুদে তো নিয়ে নিন লোনটা, পরে দেখা গেল লোনের সুদ অনেক হয়ে গেছে। তাহলে এখানে হবে বোথ 1 and 2. In the context of Indian economy, consider the following statements. The growth rate of GDP has steadily increased in the last 5 years. The growth rate per capita income has steadily increased in the last 5 years. The growth rate of GDP has steadily increased in the last 5 years. Which of the statement is above are correct? Now, steadily increase করেছে এটা আমরা কখনোই বলতে পারবো না, না পার ক্যাপিটা ইনকাম না জিডিপি। বেড়েছে কমেছে, কোয়ার্টারলি বেড়েছে কোয়ার্টারলি কমেছে, ফ্ল্যাকচুয়েটিং, নট স্টেবলি ইনক্রিজড। কাজে এখানে হবে ডি, neither one not two। এটা বলতে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এটা দেখতেও পাচ্ছ ডেটাগুলো সেই জায়গা থেকে। In India, which of the following have the highest share in the disbursement of credit to agriculture and allied activities? তাহলে কৃষিতে সব থেকে বেশি লোন কে দেয়? কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, রুরাল ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স। জেনে রাখো যে এগ্রিকালচারে এখনো পর্যন্ত লোনের দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, তারা তাদের মোট লেন্ডিং এর প্রায় 40% দেয় প্রায়োরিটি সেক্টর এগ্রিকালচারে। Economic growth is usually coupled with deflation, inflation, stagflation, hyperinflation. তাহলে ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপলড উইথ ইনফ্লেশন, কারণ গ্রোথ হলে অর্থাৎ আয় বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, ডিমান্ড বাড়বে, তার ফলে দাম বাড়বে। দ্য লোয়ারিং অফ ব্যাংক রেট বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লিডস টু, যদি ব্যাংক রেট কমিয়ে দেয় তাহলে ব্যাংক রেট মানে কি? কমার্শিয়াল ব্যাংক যে সুদের হারে আরবিআই কাছ থেকে টাকা নেয়, তাহলে আরবিআই টাকাটা দিচ্ছে, তাহলে লোয়ারিং করছে ব্যাংক রেট, তাহলে কমার্শিয়াল ব্যাংক বেশি করে টাকা নেবে। কমার্শিয়াল ব্যাংক বেশি করে টাকা নেওয়া মানে আমাদের হাতে টাকা আসে, তাহলে মোর লিকুইডিটি ইন দ্য মার্কেট, পরিষ্কার ব্যাপার। তাহলে এ, পরিষ্কার এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স? It is a multi-point destination-based system of taxation. It is a tax levied on value addition at each stage of transaction in the production distribution chain. It is a tax on final consumption of goods or services that must ultimately be borne by the consumer. It is basically subject of the central government and state governments are only a facilitator of its successful implementation. তাহলে পরিষ্কার এটা ভ্যালু অ্যাডিশন ট্যাক্স, বি।
A closed economy is an economy in which the money supply is fully controlled, deficit financing takes place, only export takes place, neither export not take import. তাহলে ক্লোজড ইকোনমি মানে যারা কোনো আমদানি রপ্তানি করে না, নিজেদের মধ্যেই যারা তাদের উৎপাদনের কাজকর্ম করে থাকে, বাইরের সঙ্গে যাদের কোনো ট্রানজাকশন নেই, তাহলে এখানে 11টা হবে ডি। ঠিক আছে, বোথ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড foreign institutional investors FII are related to investment in a country. Which one of the following statement best represent an important difference between the two? FII help bring the better management skills and technology, while FDI only brings in capital. FII helps increasing capital availability in general, while FDI only targets specific sectors. FDI flows only into the secondary market, while FI targets primary market. FII is considered to be more stable than FDI. FII আর FDI এর মধ্যে পার্থক্যটা হচ্ছে অনেকগুলো, জেনে রাখো, তোমরা হয়তো জানো, তবু আমি বলে রাখি। বিদেশি বিনিয়োগের পরিমাণ যদি হয় 10 বা 10% এর কম, 10 বা লেস দ্যান 10%, তাহলে তাকে বলবো FII, মোর দ্যান 10% হলে FDI। FDI সরাসরি উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়, প্রযুক্তি, জ্ঞান, নলেজ, অর্থাৎ সরাসরি উৎপাদন ক্ষেত্রে, তাই এটা মোর স্টেবল দ্যান FII। FII টা মূলত পোর্টফোলিও, সেটা যায় শেয়ার মার্কেটে, শেয়ার কেনা বেচা, বন্ড কেনা বেচা, এখানে তাহলে সেগুলো বিক্রি করে যে কোনো মুহূর্তে সেটা উইথড্র করে নিতে পারে তার ইনভেস্টার্স। তাহলে আমরা দেখবো FDI আছে সেক্টর, উৎপাদন সেক্টর ওয়াইজ হলে FDI। তাহলে এই জায়গাটায় আমরা যেটা দেখবো, into secondary market FI is considered to be more stable হবে না, FI helps increasing capital in general, only target specific sectors। অবশ্যই এখানে হবে বি আনসার হবে বি, অর্থাৎ ইনক্রিজিং ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি ইন জেনারেল। FII মানে আমার এখানে বিনিয়োগ আসছে, অর্থাৎ বিদেশিরা আমার এখান থেকে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে টাকা লগ্নি করছে, তাহলে আমার দেশের মধ্যে ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি বাড়ছে। আর FDIটা কোথায় টার্গেট করছে? ইসকো, টিসকো, সেল, ভেল, BPCL, ONGC, এই সমস্ত জায়গায়। তাহলে FDI টার্গেট স্পেসিফিক সেক্টর, উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি দিয়ে, যন্ত্রপাতি দিয়ে বা কারিগরি জ্ঞান দিয়ে সাহায্য করে। Microfinance is the provision of financial service to people of low income groups. This includes both consumers and the self-employed. The services rendered under microfinance is are. তাহলে মাইক্রোফাইন্যান্স পরিষ্কার, তোমাদের এটা জানা আছে, এটা হচ্ছে একটা ক্রেডিট ইনস্টিটিউশন, ক্রেডিট ফাইন্যান্স ইনস্টিটিউশন। তাহলে আর কোনো কিছুই হবে না, মাইক্রোফাইন্যান্স অনলি ওয়ান ক্রেডিট ফ্যাসিলিটিস, নো সেভিং ফ্যাসিলিটিস, নো ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস, নো ফান্ড ট্রান্সফার, অনলি ক্রেডিট, অনলি ওয়ান। মাইক্রোফাইন্যান্স ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, পরিষ্কার এটা ওয়ান। হুইচ অফ দ্য ফলোইং ক্যান aid in furthering the government's objective of inclusive growth? Promoting self-help groups, promoting micro, small and medium enterprises, implementing the Right to Education Act. তাহলে ইনক্লুসিভ গ্রোথ মানে আমার সর্বস্তরে গ্রোথের বেনিফিটকে পৌঁছে দেওয়া, সবাইকে এই বৃদ্ধির মধ্যে অংশীভূত করা। তাহলে অবশ্যই সেলফ হেল্প গ্রুপ, মাইক্রো, স্মল, মিডিয়াম এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট। তার ফলে আমার গ্রোথের সুফল আমি সকলের মধ্যে, মানে প্রেজেন্ট জেনারেশন, তাদের সবাই সমস্ত বৃদ্ধির যে সুফল তাদের কাছে পৌঁছবে। তাহলে এখানে অবশ্যই হবে 1, 2 and 3। Why is the government of India disinvesting its equity in the central public sector enterprises? তাহলে why is the government of India disinvesting its equity in central public sector? কেন disinvestment করছে? The government intends to use the revenue earned from the disinvestment mainly to pay back the external debt. The government no longer intend to retain the management control of CPSE. Which of the statements given above is correct? 1 only, 2 only, both 1 and 2, neither 1 nor 2. তাহলে এখানে কেন সরকার এইগুলো করছে? অবশ্যই এখানে সরকার নাম্বার 1, যে গভর্নমেন্ট যে রেভিনিউ পাচ্ছে সেটা সে তার এক্সটার্নাল যে ডেট,
অর্থাৎ তার যে বৈদেশিক ঋণ, সেই ঋণের ভারটা কমাতে চাইছে। আর দ্বিতীয়ত সরকার চাইছে না যে উৎপাদন ক্ষেত্রে সে থাকতে চাইছে তার ল অ্যান্ড অর্ডার, তার রাষ্ট্রীয় কাজকর্মের মধ্যে তাকে আবদ্ধ রাখতে, উৎপাদনের অর্থনৈতিক কাজকর্মের থেকে সে নিজেকে সরিয়ে আনতে চাইছে। তাহলে এখানে হবে 1 and 2 both. The Reserve Bank of India acts as a banker's bank. This would imply which of the following? এটা তোমাদের জানা আছে কেন এটাকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। আদার ব্যাংকস রিটেন দেয়ার ডিপোজিট উইথ আরবিআই, অবশ্যই। আরবিআই লেন্ড ফান্ড টু কমার্শিয়াল ব্যাংক ইন টাইম অফ নিড, অবশ্যই। আরবিআই অ্যাডভাইজেস কমার্শিয়াল ব্যাংকস অন মনিটারি ম্যাটার্স, অবশ্যই। তাহলে এখানে হবে 1, 2 and 3, তবেই সে ব্যাংকার্স ব্যাংক। আন্ডার হুইচ অফ দ্য ফলোইং সার্কামস্ট্যান্সেস মে ক্যাপিটাল গেইনস অ্যারাইজ? ক্যাপিটাল গেইনস মানে অর্থাৎ আমি একটা জমি কিনেছিলাম 5 লাখ টাকা দিয়ে, এবার কিছুদিন বাদে তার চাহিদা বাড়লো, দাম বাড়লো, তারপরে আমি সেটাকে 6 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম, দ্যাট ইজ ক্যাপিটাল গেইন। আমি শেয়ার কিনেছিলাম 100 টাকা দিয়ে, শেয়ার বাজারের ডিমান্ড, আমি সেটাকে 150 টাকায় বিক্রি করলাম, দ্যাট ইজ 50 টাকা ক্যাপিটাল গেইন। তাহলে ক্যাপিটাল গেইন মানে আমরা বুঝলাম যে আমরা যে দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করে যতটা আমরা হাতে লাভ করি অর্থ, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইনস। কারণ ক্যাপিটাল অ্যাসেটের উপরে গেইনটা হয় বলে এটা ক্যাপিটাল গেইনস। when there is an increase in the sales of product, when there is a natural increase in the value of property owned, অবশ্যই, কারণ ক্যাপিটাল, প্রপার্টিটা ক্যাপিটাল। when you purchase a painting and there is a growth in its value due to increase in its popularity, তাহলে অবশ্যই একটা পেন্টিং কিনেছে, সে পপুলারিটি বাড়ছে, তারপরে তার ভ্যালু বাড়ছে, সবাই চাইছে সেই পেন্টিংটা কিনতে, তাহলে সেটা তুমি বেশি দামে বিক্রি করতে পারবে। ন্যাচারাল ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি, অবশ্যই। আর প্রোডাক্ট সেল, ইনক্রিজ ইন সেলস অফ প্রোডাক্ট, প্রোডাক্ট সেল হলে যে ক্যাপিটাল গেইনস হচ্ছে সেই জায়গা নয়। ক্যাপিটাল গেইনস আমরা এখানে ধরবো দুটো ক্ষেত্রে, ন্যাচারাল ইনক্রিজ ইন ভ্যালু অফ প্রপার্টি আর এই জায়গাটা যেখানে আমার প্রপার্টি বাড়ার জন্য ভ্যালু বাড়ছে। তাহলে এখানে হবে 2 and 3, 2 and 3. Which of the following measures would result in an increase in the money supply in the economy? তাহলে কোন ক্ষেত্রে মানি সাপ্লাই বাড়বে ইকোনমিতে? পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ ফ্রম দ্য পাবলিক বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। তাহলে আরবিআই যদি আমাদের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নেয়, আমরা যেখানে ডিপোজিট করেছিলাম, তাহলে সেন্ট্রাল ব্যাংক যদি কিনে নেয় তাহলে টাকা দিয়ে কিনবে, তাহলে আমার কাছে টাকা আসবে, তাহলে আমাদের হাতে টাকা আসা মানে ইকোনমিতে টাকার যোগান বাড়া। ডিপোজিট অফ কারেন্সি ইন কমার্শিয়াল ব্যাংক বাই দ্য পাবলিক, আমরা যদি টাকাটাকে ব্যাংকে জমা করে দিই কমার্শিয়াল ব্যাংকে, তাহলে আমাদের হাতে টাকা নেই, তাহলে ইকোনমিতে টাকা থাকবে না, সব টাকা কমার্শিয়াল ব্যাংকের ভিতরে রয়েছে। বরিং বাই দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক, তাহলে সরকার যদি সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ করে তাহলে সরকার সেই টাকাটা খরচ করবে, ঋণ করছে খরচ করার জন্য, সেটা আমাদের কাছে যে ঋণ নিচ্ছে সেই ঋণটা রিপেমেন্টের জন্য হতে পারে, তাহলে টাকা ঢুকবে আমাদের ইকোনমিতে, মানি সাপ্লাই বাড়বে। সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে তাহলে আমরা টাকা দিয়ে কিনবো, তাহলে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে সেন্ট্রাল ব্যাংকে, তাহলে মানি সাপ্লাই কমে যাবে। তাহলে মানি সাপ্লাই বাড়বে কোন ক্ষেত্রে? 1 and 3, 1 and 3, 1 and 3 only. Which of the following would include foreign direct investment in India? Subsidiaries of companies in India, অবশ্যই। Majority of foreign equity holding in Indian companies, অবশ্যই। কোম্পানিজ এক্সক্লুসিভ ফাইন্যান্স বাই ফরেন কোম্পানিজ, অবশ্যই। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, সবগুলো ক্ষেত্রে 1, 2, 3, 4, নো প্রবলেম, সব ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইনক্লুড করবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, দ্য প্রাইস অফ এনি কারেন্সি ইন ইন্টারন্যাশনাল মার্কেট ইজ ডিসাইডেড বাই, তাহলে যে কোনো দেশের কারেন্সি ইন্টারন্যাশনাল মার্কেটে কে ডিসাইড করে? ওয়ার্ল্ড ব্যাংক? না, ওয়ার্ল্ড ব্যাংক এখানে আসবেই না। ডিমান্ড ফর গুডস সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য কান্ট্রি কনসার্নড, অবশ্যই। স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য কনসার্ন কান্ট্রি, অবশ্যই। ইকোনমিক পোটেন্সিয়াল অফ দ্য কান্ট্রি কোশ্চেন, নো। তাহলে এখানে হবে 2 and 3। ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য কান্ট্রি কনসার্ন, তাহলে কোনো দেশ কি পরিমাণ আমদানি করছে দ্রব্য এবং সেবা, সেই অনুযায়ী তার কারেন্সি প্রাইসটা ডিপেন্ড করবে। আর সেই দেশের সরকারের স্থায়িত্ব, কতটা স্থায়িত্ব, তাহলে সেখানে মূলধন ঢুকবে, বিদেশি বিনিয়োগ ঢুকবে, তাহলে অ্যাভেলেবিলিটি অফ ফরেন ক্যাপিটাল বাড়বে, তাহলে সেখানে এক্সচেঞ্জ রেট ঠিক করবে এইটার উপর। তাহলে 2 and 3 এই হবে আনসার, 2 and 3 বি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই
বুঝতে পেরেছো তোমাদের এগুলো খুব কাজে লাগবে ইউপিএসসি ডাব্লিউবিসিএস। তো তোমাদের আজকের আলোচনা থেকে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার উত্তর দেবো। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো যাতে আমি ক্লাস নিলেই তোমরা সর্বপ্রথম জানতে পারো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।